ক্লাস 9 নবম শ্রেণী আমরা পড়তেছিলাম জেনারেল ম্যাথ অষ্টম অধ্যায়। বলছিলাম অষ্টম অধ্যায়ে দুইটা পার্ট, একটা হলো সম্পাদ্য পার্ট আর একটা উপপাদ্য পার্ট। আমরা লেকচার 1 এবং লেকচার 2তে কিছু বেসিক বিষয়াবলী এবং সম্পাদ্যগুলো শেষ করেছি এবং আজকে অষ্টম অধ্যায়ের লেকচার 3 এটাতে হলো 8.5-এর সম্পাদ্যের যে এক্সট্রাগুলো সেগুলো আমরা পড়ব। 8.5-এর সম্পাদ্যের যে এক্সট্রাগুলো সেই এক্সট্রাগুলো আমরা পড়ব। ওখানে 5টা এক্সট্রা। 8.5-এ আরও কতগুলো এক্সট্রা আছে সেগুলো উপপাদ্যের এক্সট্রা। সেগুলো উপপাদ্য পড়ার পরে আমরা সেই এক্সট্রাগুলো পড়ব। এখন আমরা ওই 8.5-এর 5-6টা এক্সট্রা আছে সম্পাদ্যের এক্সট্রা, সেই সম্পাদ্যের এক্সট্রাগুলো আমরা পড়ব। ক্লিয়ার? দেখাও। প্রথমে হলো 9 নাম্বার প্রশ্নগুলো ভালো করে বোঝার চেষ্টা করবা। কোনো বৃত্তে, এটা একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, আর এটা একটা রেখা, এবি একটি রেখা। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আর এবি একটি নির্দিষ্ট রেখা। প্রথমে আমরা এবার বৃত্তটা নিয়ে নিব আর এবিটা নিয়ে নিব। এবিটা যদি নিচে না নেয়, পাশে উপরে যে কোনো জায়গায় নেও কোনো সমস্যা নেই। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটাও আমি আন্দাজে নিয়ে নিব। তবে যদি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, যে এমন একটা বৃত্ত যার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তাহলে বৃত্তটা আঁকার সময় তার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার নিব। আর কিছু প্রশ্নে না বললে আমি বৃত্তটা যে কোনো মাপে রাখবো আর এবি রেখাটা যে কোনো মাপের। এই বৃত্তে এইখানে একটা স্পর্শক আঁকতে হবে। এই বৃত্তে এখানে একটা স্পর্শক আঁকতে হবে যেন স্পর্শকটা এবির সাথে সমান্তরাল হয়। এবির সাথে সমান্তরাল হয়। এখানে একটা স্পর্শক আঁকতে হবে যেন স্পর্শকটা এবির সাথে সমান্তরাল হয়। ও থেকে এবি রেখার উপর এইখানে একটা চাপ দিলাম, এখানে ধরে নিচে দুটো চাপ দিলাম। এটা হলো, এত কিছু বলার প্রয়োজন নাই। ও থেকে এবি এর উপর ওডি লম্ব আঁকি। ও থেকে এবি এর উপর ওডি লম্ব আঁকি। এই ওডি লম্ব বৃত্তটিকে পি বিন্দুতে ছেদ করেছে। ওডি লম্ব বৃত্তটিকে কি করেছে? পি বিন্দুতে ছেদ করেছে। আমরা পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করব। ওপিটা তো এখন ব্যাসার্ধ হয়ে গেছে। ব্যাসার্ধের উপর পি বিন্দুতে লম্ব অঙ্কন করলেই সেটা স্পর্শক হয়ে যাবে। কাজে পি বিন্দুতে আমি একটা লম্ব অঙ্কন করব। এইখানে, 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 এইখানে। পিটি এই পিছনের দিকে বাড়ায় দিলে এভাবে যাবে। পিটিটা হলো স্পর্শক যা এবির সাথে সমান্তরাল। পিটি স্পর্শক যা এবি এর সাথে সমান্তরাল। এই পিটি হলো স্পর্শক যা এবি এর সাথে সমান্তরাল। পিটি হলো স্পর্শক যা এবি এর সাথে সমান্তরাল। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর এবি একটি সরল রেখা। উক্ত বৃত্তে এমন একটি স্পর্শক অঙ্কন করতে হবে যা এবি রেখার সাথে সমান্তরাল হয়। অঙ্কনে বিবরণ: ও থেকে এবি সরলরেখার উপর ওডি লম্ব আঁকি যা বৃত্তটিকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ওপি ব্যাসার্ধ, পি বিন্দুতে যদি একটি লম্ব আঁকি ওপি ব্যাসার্ধের উপর, সেটাই হবে স্পর্শক। তাহলে পিটি নির্ণয় স্পর্শক যা এবির সাথে সমান্তরাল। যা এবির সাথে সমান্তরাল। আমরা মুছে ফেললাম। আমরা বৃত্তে কোনো স্পর্শক অঙ্কন করা শিখলাম যা নির্দিষ্ট সরলরেখার সাথে সমান্তরাল। আসো 10 নাম্বার। এটা একটা বৃত্ত, এবি একটি রেখা। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এবি একটি রেখা। এই বৃত্তে এমন স্পর্শক আঁকবো যা এবির উপর লম্ব হয়। এটা যদি এবি হয়, স্পর্শকটা থাকবে এভাবে এবির উপর লম্ব। আগেরটা ছিল এবির সাথে সমান্তরাল। এখন যে স্পর্শকটা আঁকবো এবির সাথে এভাবে থাকবে। এটা যদি এবি হয়, এখন স্পর্শকটা লম্বভাবে থাকবে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এবি একটি সরলরেখা। এই বৃত্তে এমন স্পর্শক আঁকতে হবে
যা এবির উপর লম্ব হয়। আগের মতোই ও থেকে এবির উপর ওডি লম্ব আঁকি, এটুক তো আগের মতোই। ও থেকে এবির উপর ওডি লম্ব আঁকি, ও বিন্দুতে আরেকটি লম্ব আঁকবো, ও বিন্দুতে আরেকটি লম্ব আঁকবো। লম্ব এঁকে এদিকে বাড়ায় দিলাম, এখানে সেট করছে পি বিন্দুতে, এখানে সেট করছে আর বিন্দুতে। প্রথমে ও থেকে এবির উপর একটা লম্ব আঁকছি ওডি, পরে ও বিন্দুতে একটা লম্ব আঁকছি পি আর, ও বিন্দুতে একটা লম্ব আঁকছি পি আর। পি আর যাওয়ার সময় বৃত্তকে পি এবং আর বিন্দুতে সেট করেছে। ও পি ব্যাসার্ধ, ওইদিকে ও আর তো ব্যাসার্ধ। পি বিন্দুতে আরেকটা লম্ব আঁকবো পি কিউ, আর বিন্দুতে এদিকে একটা লম্ব আঁকবো আর এস। পি কিউটা এবং আর এসটা এই বৃত্তের স্পর্শক, যা এবির উপর লম্ব। পি কিউটা এবং আর এসটা এবির উপর লম্ব, যা এবির স্পর্শক, যা এবির উপর লম্ব। আমরা যখন 9 লেভেলে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করব, কোনো রেখাংশের লম্ব দ্বিখণ্ডক আঁকবো, কোনো রেখা বিন্দু থেকে রেখার উপর লম্ব আঁকবো, এগুলো কিভাবে আঁকছি বিবরণ লাগবে না, আমরা শুধু ডাইরেক্ট লিখে ফেলবো। ও থেকে এবির উপর ওডি লম্ব আঁকি, ও বিন্দুতে পি আর লম্ব আঁকি, যা বৃত্তকে পি ও আর বিন্দুতে সেট করেছে। পি থেকে পি কিউ লম্ব আঁকি, কিভাবে লম্ব আঁকি বলার প্রয়োজন নয়। আর থেকে এবির উপর আর এস লম্ব আঁকি। তাহলে পি কিউ এবং আর এসি, পি কিউ ও আর এসি স্পর্শক, যারা এবি এর উপর লম্ব। আঁকতে বলছে একটা, আমাদের হয়ে গেছে দুইটা, পি কিউ এবং আর এস উভয়ই লম্ব এবির উপর। আমরা কোনো বৃত্তে এমন স্পর্শক অঙ্কন করা শিখলাম যা নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব। আগেরটা ছিল কোনো বৃত্তে এমন স্পর্শক যা নির্দিষ্ট সরলরেখার সাথে সমান্তরাল। সেই সাথে আমাদের 10 নম্বর শেষ হয়ে গেল। 11 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। 11 নম্বর, এটা একটা বৃত্ত, এটা একটা কি বৃত্ত। বৃত্তে এইখানে একটা স্পর্শক, এইখানে একটা স্পর্শক, একটা স্পর্শক এপি আর একটা স্পর্শক বিপি। বৃত্ত ও কেন্দ্রবিষ্ট বৃত্ত, দুইটা স্পর্শক, একটা এপি আর একটা বিপি। এই দুইটা স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ 60। আমি দুইটা স্পর্শক এমনভাবে আঁকবো, একটা আঁকবো এপি আর একটা আঁকবো বিপি, যেন স্পর্শক দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 60 হয়। এখানে যেন 60 কোণ তৈরি হয়। আমি দুইটা স্পর্শক আঁকছি বৃত্তে, এপি আর একটা বিপি। দুইটা স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত হবে? 60 হবে। ও এ ও বি, এই কোণটা তো সাধারণত 90 হয়, এই কোণটাও 90 হয়। এ ও বি পি চতুর্ভুজ, এ ও বিপি কি চতুর্ভুজ? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360। যে কোনো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360। এটা 90, এটা 90। যে স্পর্শক আঁকলে 90 হয় না? 90 ছাড়া তো স্পর্শক হবে না। এটা 60, 90 90 180 আর 60 240। 360 থেকে 240 গেলে 120, অর্থাৎ এই যে কোণটা 120। এ ও বিপি একটা চতুর্ভুজ। আমি তো এপি এবং বিপি দুটো স্পর্শক, যাদের অন্তর্ভুক্ত কোণ কত? 60। এই যে 60 স্পর্শক, মানে এখানে 90 আঁকতে হয়, 90 আঁকতে হয়। 90 90 60 যোগ করলে 240। 360 চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360। 360 থেকে 240 ডিগ্রি লেখা থাকে 120। তো এই কোণটা 120। এই হলো আমার কাজ।
এটা আঁকবো কিভাবে? এই যে বৃত্তে দুটি স্পর্শক আঁকবো যাদের অন্তর্ভুক্ত কোণ হবে 60। আমি সিস্টেমটা দেখলাম যে ওখানে যদি 60 কোণ তৈরি হয়, এখানে 90 হবে, 90 হবে, এখানে হবে 120। এটা আমি বুঝে গেলাম। এখন আঁকার কৌশলটা কি? এমন একটা সিস্টেমে আঁকতে হবে যেন এইখানে 60 কোণ তৈরি হয়। প্রশ্নটা হলো বৃত্তে এমন দুটি স্পর্শক অঙ্কন করো যাদের অন্তর্ভুক্ত কোণ হবে 60। যাদের অন্তর্ভুক্ত কোণ হবে 60। এটা একটা বৃত্ত, ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত। এর আগে একটা জিনিস জেনে নেই, 120 ডিগ্রি কোণ অঙ্কন করার নিয়ম মনে আছে কিনা আমাদের? এইভাবে চাপ দেয়া না নড়ায় এখানে দিলে 60 হয়, আবার এইখানে দিলে আবার 60 হয়। 60 মিলেই তো 120। এইভাবে চাঁদা ছাড়া 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। প্রথমে একটা চাপ না নড়ায়া এখানে আবার দিলে 60, এইখানে ধরে এদিকে আবার দিলে 60। 60 মিলে টোটাল কোণটা 120। ও এ যে কোনো ব্যাসার্ধ নেই, ও এ এটা যে কোনো ব্যাসার্ধ, কোনো মাপ নাই, আন্তাজি। ও এইটু এই সিস্টেম তেরসা করে নিব। ও বিন্দুতে 120 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখানে ধরে এইভাবে না নড়ায়া এইখানে এইখানে। এই হইল কোণ এ ও বি সমান 120। কোণ এ ও বি সমান 120 আঁকি। প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত নিচ্ছি। প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ও এ যে কোনো একটি ব্যাসার্ধ, ও এ যে কোনো একটি ব্যাসার্ধ। পরে কোণ এ ও বি, ও বিন্দুতে 120 ডিগ্রি কোণ অঙ্কন করি। 120 আঁকার নিয়মটা তো বললাম। এ বিন্দুতে একটা লম্ব আঁকবো, বি বিন্দুতে একটা লম্ব আঁকবো। লম্ব আঁকা মানে তো স্পর্শক হচ্ছে। স্পর্শক দুইটা পি বিন্দুতে ছেদ করলো। এ বিন্দুতে লম্ব আঁকছি ব্যাসার্ধের উপর, তার মানে তো লম্ব স্পর্শক হইল। বি বিন্দুতে ব্যাসার্ধের উপর লম্ব অঙ্কন করছি, এটাও স্পর্শক হইল। দুইটা গিয়ে কোথায় ছেদ করছে? পি বিন্দুতে। তুমি চাঁদা দেয় মাইপা দেখবা এই পি বিন্দুর কোণটা 60 হবে। পি বিন্দুর কোণটা 60 হবে, কারণ এই যে না 120, 90, 90, এটা 60 হবে। চাঁদা মাইপা যদি 60 না হয় তো বুঝবা ভুল হয়েছে। আমরা যে কোনো বৃত্তে এমন দুটি স্পর্শক অঙ্কন করা শিখলাম যেই স্পর্শকদের অন্তর্ভুক্ত কোণ 60। আমি কিন্তু বারবার যে কোনো বৃত্ত নিচ্ছি, কোনো কিছু না বলা থাকলে যে কোনো বৃত্ত। আর বৃত্তের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে প্রশ্নে, তো ওই ব্যাসার্ধ অনুসারে বৃত্ত নিয়ে উক্ত বৃত্তে আমরা কাজ করব। ক্লিয়ার? আমরা 3টা এক্সট্রা পড়লাম। প্রথমটা ছিল বৃত্তের এমন স্পর্শক অঙ্কন করছি যা নির্দিষ্ট সরলরেখার সাথে সমান্তরাল। পরেরটা বৃত্তের এমন স্পর্শক যা নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব। পরেরটা বৃত্তে দুটি স্পর্শক যাদের অন্তর্ভুক্ত কোণ 60। যাদের অন্তর্ভুক্ত কোণ 60। 12 নম্বর 3, 4 ও 4.5। 3, 4, 4.5 এই 3 সেন্টিমিটার, এসব সেন্টিমিটার মাপের বাহু বিশিষ্ট কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। 3, 4 এবং 4.5 বাহু নিয়ে ত্রিভুজ আঁকবা, তো ওই ত্রিভুজের পরিবৃত্ত। ওটা তো সম্পাদ্যের নিয়মে আঁকতে পারবা। প্রশ্নে বলছে মনে করো এটা নিলাম 4.5, এটা নিলাম 3, এটা নিলাম 4, এটা 3, এটা নিলাম 4। পরে ত্রিভুজের নাম দিলে এ বি সি। এ বি এর লম্ব দ্বিখণ্ডক এভাবে, এটা লম্ব দ্বিখণ্ডক এভাবে। ও এ যোগ করে যদি বৃত্ত আঁকো, এটাই হবে ত্রিভুজের পরিবৃত্ত। 3, 4 এবং 4.5 বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। হয়ে গেল। উক্ত পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়। যদি একই সৃজনশীল প্রশ্নে পরিবৃত্ত অঙ্কন করো এবং ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে পরিবৃত্ত অঙ্কন করে বিবরণ দিয়া ব্যাসার্ধ ও থেকে এ স্কেল দিয়ে মাইপা দিয়ে দিবা, স্কেল দিয়ে মাইপা দিয়ে দিবা।
অনেক সময় 4 নাম্বার প্রশ্নের জন্য আসে যে কোনো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। সেই ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা গাণিতিক প্রক্রিয়া আছে, গাণিতিক পদ্ধতি আছে। ত্রিভুজের 3 বাহু কত? a ইকুয়াল টু কত? 3, b ইকুয়াল টু 4, c ইকুয়াল টু 4.5। ত্রিভুজের অর্ধ পরিসীমা s ইকুয়াল টু 3 + 4 + 4.5/2। এটাকে হিসাব করলে 5.75। অর্ধ পরিসীমা s পেয়ে গেলাম। ত্রিভুজের অর্ধ পরিসীমা 3 বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করে s। পরে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল √s × s - a s - b s - c। s এর মান কত? 5.75। a আছে, b আছে, c আছে। 5.75 × 5.75 - 3, 5.75 - 4, পরেরটা 5.75 - 4.5। এগুলি হিসাব করলে ক্ষেত্রফল আসে 5.88। ক্ষেত্রফল কত আসে? 5.88। ত্রিভুজ ABC এর উচ্চতা ধরলাম AD। এখানে যদি ত্রিভুজের উচ্চতা আঁকি AD, উচ্চতা কত? AD। উচ্চতা AD সমান 2 গুণন ক্ষেত্রফল ভাগ ভূমি। ত্রিভুজের ক্ষেত্রফল সমান 2 × ক্ষেত্রফল ভাগ ভূমি। 2 × ক্ষেত্রফল কত? 5.88 ভাগ ভূমি কত? 4.5। এটাকে হিসাব করলে উচ্চতা আসে 2.61। উচ্চতা মানে AD কত আসছে? 2.61। এই প্রক্রিয়ায় কিন্তু যে কোনো ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে অর্ধপরিসীমা s বের করা যাবে, ক্ষেত্রফল বের করা যাবে, ওই ত্রিভুজের উচ্চতাও বের করা যাবে, ত্রিভুজের উচ্চতা বের করা যাবে। ধরি পরিবৃত্তের ব্যাসার্ধ r, সুতরাং ব্যাস 2r। পরিবৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, ব্যাস হলো 2r। আমরা পাই AB × AC ইকুয়াল টু 2r × উচ্চতা। AB × AC ইকুয়াল টু ব্যাস × উচ্চতা। এখান থেকে আর বের করা যাবে। এই যে ত্রিভুজের পরিবৃত্তের আমরা পাই যে লিখলাম AB × AC, এই দুই বাহুর গুণফল ইকুয়াল টু 2r × AD। 2r মানে হলো ব্যাস, 2r মানে পরিবৃত্তের ব্যাস, আর r মানে ব্যাসার্ধ, আর উচ্চতা তো উচ্চতায়। এগুলো বসাইলে এখান থেকে r এর মান পাওয়া যাবে। সেটাই পরিবৃত্তের ব্যাসার্ধ, সেটাই পরিবৃত্তের ব্যাসার্ধ। আমি আগেই বলছি, যদি শুধু পরিবৃত্তের অঙ্কন করে বিবরণ দিয়ে ব্যাসার্ধ আসে, তাহলে স্কেল দিয়ে OA মাইপে দিয়ে দিবা। আর যদি শুধু 4 নম্বরের প্রশ্নে পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে এইভাবে গাণিতিক প্রক্রিয়ায় 4 নম্বরের জন্য যে কোনো ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে প্রথমে ত্রিভুজের অর্ধপরিসীমা, পরে ত্রিভুজের ক্ষেত্রফল, পরে ত্রিভুজের উচ্চতা, পরে এই সূত্র প্রয়োগ করে পরিবৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ বের করা যাবে। ক্লিয়ার? মুছে ফেললাম। 13 নম্বর হইল সমবাহু ত্রিভুজের বহিবৃত্ত। সমবাহু ত্রিভুজের বহিবৃত্ত, এটা আঁকতে পারবা। সমবাহু ত্রিভুজের কি? বহির্বৃত্ত, বাইরে বৃত্ত, বহির্বৃত্ত আঁকতে পারবা। 14 নম্বর, কোন বর্গের অন্তবৃত্ত পরিবৃত্ত, বর্গের পরিবৃত্ত অন্তবৃত্ত। একটা বর্গ আঁকতে হবে। বর্গ আঁকার নিয়ম তো আমাদের মনে আছে। এইভাবে লম্ব আঁকতে হবে, এই
এ বিটা যে মাপে এই মাপে উপরে কাটতে হবে, এখানে ধরে এইখানে ধরে চাপ দিতে হবে, এই বর্গ আঁকার পরে এই এসি এবং বিডি দুইটা কর্ণ পেন্সিল কম্পাস দিয়ে মাপতে হবে। যদি সমান হয় তাহলে বর্গ হয়েছে, না হলে বর্গ হয় নাই। আর অরিজিনাল বর্গ না হলে তার অন্তবৃত্ত পরিবৃত্ত কোনোটাই মিলবে না। বর্গটা সঠিক হলেই অন্তবৃত্ত বা পরিবৃত্তটা মিলবে। এবিসিডি একটি বর্গ আঁকলাম, বর্গ আঁকার পরে চেক করে দেখবা বর্গ হয়েছে কিনা। এসি এবং বিডি দুটি কর্ণ যোগ করি, এ ও সি এবং বিডি দুটি কর্ণ নেই বা এই কৌণিক বিন্দুগুলো যোগ করি। এরা পরস্পর ও বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। তাহলে এটাই হলো বর্গের অন্তঃকেন্দ্র বা পরিকেন্দ্র। কি শিখলাম? বর্গের কর্ণদ্বয় যে ছেদবিন্দু, বর্গের কর্ণদ্বয়ের যে ছেদবিন্দু সেটাই ওই বর্গের অন্তঃকেন্দ্র বা পরিকেন্দ্র। আমরা ত্রিভুজের কীরকম অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র ছিল এরকম, এখন বর্গের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে সেটাই তার অন্তঃকেন্দ্র বা পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র বা পরিকেন্দ্র। এখন ও থেকে ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত যদি আঁকি সেটা বর্গের 3 শীর্ষ দিয়ে যাবে, এটাই বর্গের পরিবৃত্ত। তো ওকে কেন্দ্র করে যে কোনো শীর্ষ ও এ ও বি ও সি ও ডি যে কোনো শীর্ষের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে 3টা শীর্ষ দিয়ে যাবে, সেটাই বর্গের পরিবৃত্ত। এখন যদি বর্গের অন্তবৃত্ত আঁকতে চাও একই বর্গের ক্ষেত্রে আঁকা যাবে। ও থেকে এবির উপর লম্ব আঁকবো ওডি, ও থেকে এবির উপর ওডি লম্ব আঁকি। আর যদি আলাদা করে বর্গের মধ্যে আঁকো একই সিস্টেম, এই যে কর্ণ ও থেকে লম্ব, একই কথা। ওকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করি, 3 বাহুকে টাচ করবে, 3 বাহুকে কি করবে, টাচ, 4 বাহুকেই টাচ করবে, অন্তস্থভাবে টাচ করবে। এই ভিতরেরটা হলো বর্গের অন্তবৃত্ত। অন্তবৃত্ত আঁকতে হলে অন্তকেন্দ্র থেকে বাহুর উপর লম্ব আঁকতে হয়, পরে অন্তবৃত্ত। আর পরিবৃত্ত হলে লম্ব আঁকার প্রয়োজন নাই, ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলেই চলে। একই বৃত্তের মধ্যে আমি এঁকে ফেলছি অন্তবৃত্ত পরিবৃত্ত। তুমি আলাদা আলাদা বর্গ নিয়ে আলাদাভাবে অন্তবৃত্ত পরিবৃত্ত অঙ্কন করতে পারবা, এতে কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? আমরা শিখলাম বর্গের অন্তবৃত্ত এবং পরিবৃত্ত। এইচডব্লিউ লিখে নেও, যেগুলো করলাম ই এক্স 8.5 9 থেকে 14, ই এক্স 8.5 9 থেকে 14 এইচডব্লিউ করা যাবে। পাশাপাশি আগের 2টা লেকচার 1 2-তে আমরা পড়ছিলাম বইয়ের সম্পাদ্যগুলো প্লাস বেসিক, আর এই লেকচারে আমরা শিখলাম বইয়ের সম্পাদ্যগুলোর এক্সট্রা। এই সম্পাদ্যগুলো এবং এক্সট্রাগুলো পড়লে এসএসসি পরীক্ষায় সম্পাদ্যের বৃত্ত অংশের থেকে প্রশ্ন আসলে একটা সৃজনশীল প্রশ্ন পারা যায়। অর্থাৎ এই 3টা লেকচার ফলো করলে এসএসসি পরীক্ষায় সম্পাদ্য থেকে বৃত্ত অংশের সম্পাদ্যের প্রশ্ন করলে একটা প্রশ্ন পারা যায়, এবং এই ধরনের এই একটা প্রশ্ন মোটামুটি আসেও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।